এগিয়ে এসেছে, যারা জাতির এই সংগ্রামে সাহসী ভূমিকা পালন করেছে, তার অনেকগুলো নেতা আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। অন্তত উচ্ছিষ্টভোগী কোনো এখানে নাই। বর্তমান লুটপাটের রাজত্বের যে উচ্ছিষ্টভোগী কিছু নেতা সৃষ্টি হয়েছে, তাদেরকেও এখানে নাই। এটা হচ্ছে আনন্দের বিষয়। এখানে যারা আছে সকলেই জাতির কাছে গ্রহণযোগ্য, সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে। এবং যেই বিষয়ের উপর আলোচনা, সেটা আমার মনে হয় আমাদের আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের আন্দোলন এর যে মাইল ফলক, সেই মাইল ফলকের একটি অন্যতম ঘটনাবলী হচ্ছে 10 এপ্রিল, যেটার উপর মূল আলোচনা আজকে আছে। সেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস প্রত্যেকটি রাষ্ট্রেরই যেটা আইনগত দিক থাকে, দর্শনগত দিক থাকে, রাজনৈতিক দিক থাকে, এবং একটি জাতি কোথায় যাবে, একটা পথ প্রদর্শক হিসাবে এই প্রজাতন্ত্র দিবসটা থাকে প্রত্যেকটি দেশের। আছে, আমাদের আশেপাশের প্রায় সব দেশে আছে, সারা বিশ্বে আছে। তো বাংলাদেশ সেটা নাই কেন? অনেকেই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, বলেছেন, এগুলো আমি বিস্তারিত আর ওদিকে বেশি যাচ্ছি না। কিন্তু এই প্রজাতন্ত্র দিবস থেকে কিন্তু একটি দেশের আত্মপ্রকাশ সত্যিকার অর্থে, এবং এটার আইনগত দর্শনগত এবং একটা জাতির ভাবনা চিন্তা, জাতিটা কোথায় যাচ্ছে, কোথায় যাবে, এইটা কিন্তু এই প্রজাতন্ত্র দিবসে ঘোষণার মাধ্যমে এসেছিল। এবং আমরা সবাই বলেছেন সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই তিনটি বিষয় ছিল একেবারে কেন্দ্রের বিন্দু। সেই দার্শনিক সেই ঘোষণার মধ্যে সেটা ছিল আলোচনার, সেই ঘোষণার কেন্দ্রের বিন্দু ছিল এই তিনটা বিষয়। এবং অনেকে বলেছেন, আশ্চর্য হলেও সত্য, যেটা আমাদের সংবিধানে এটা সন্নিবেশিত করা হয়নি, এটা কিন্তু আশ্চর্য বিষয় যে ঘোষণাপত্রের মাধ্যমে একটা দেশের আত্মপ্রকাশ ঘটেছে, প্রজাতন্ত্রের শুরু হয়েছে, সেইটি বাংলাদেশের সংবিধানে নাই। তারপরে সেটা থেকে আমরা বুঝতে পারছি আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি, বাংলাদেশের আপনি স্বাধীনতার ইতিহাস বলেন, আমাদের রাজনীতিক যে প্রগ্রেসিভলি আমাদের রাজনীতিটা আজকে যেখানে সেখানে দাঁড়িয়েছে, এখানে রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছে। আমাদের রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছে। আপনি মুক্তিযুদ্ধের এই আলোচনার মধ্যে এবং ইতিহাসবিদ হওয়ার মধ্যে আবার যারা ক্ষমতায় আছে, তারা আবার সবচেয়ে বড় ইতিহাসবিদ, এবং তাদের ইতিহাসটা আবার প্রমাণ করার জন্য রাষ্ট্রের সব যন্ত্রকে ব্যবস্থা আছে, এমনকি বিচার বিভাগকেও তারা ব্যবহার করা হচ্ছে। মানে তাদের ইতিহাসটাকে কনফার্ম করার জন্য মনে হয় তারা যা বলছে যে যথেষ্ট না, এটার জন্য আবার রাষ্ট্রযন্ত্রকে বিভিন্নভাবে তারা ব্যবহার করছে। বিচার বিভাগের কাঁধের উপর দিয়ে তারা এই ইতিহাসকে তাদের বাস্তবায়ন করছে। সমস্যা হলো, রাজনীতিবিদ যখন ইতিহাসবিদ হয়ে যায়, সেটা তো আর ইতিহাস থাকে না, সেটা হয় প্রপাগান্ডা। সেটা ইতিহাস হয় না, সেটা প্রপাগান্ডা। এবং সেই ইতিহাস, সেই প্রপাগান্ডাকে আপনার ইতিহাসে পরিণত করার জন্য আমাদেরকে, ওই মান্না ভাই বলেছেন, রিভিজিট করার একটা যে কথা বলে, ইতিহাসকে রিভিজিট করা, সেই ইতিহাসকে রিভিজিট করা ছাড়া আর কোনো আমাদের পথ নেই। এবং ইতিহাস কিন্তু রিভিজিট হবে, রাজনীতিবিদরা চাক আর না চাক, প্রত্যেকটি দেশের ইতিহাস রিভিজিট হতে বাধ্য, কারণ তখনই ইতিহাসবিদরা সিনে আসে।
তখনই সত্যিকার রিসার্চ, গবেষণা, মুখে কথা এবং ইতিহাস রচনার পিছনে যে ক্রাইটেরিয়া গুলো কাজ করে সেগুলো আসতে পারত। এই যে প্রজাতন্ত্র দিবস নিয়ে আলোচনা হচ্ছে, এটা কেন হয় নাই, এটাও কিন্তু আলোচনায় আসছে, ইতিমধ্যে ওদিকে বলেছেন, এবং এটা আগামী দিনে আসবে আরো বেশি। তো সুতরাং এই যে আমাদের ইয়েটা আছে, আমি আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মাইল ফলক গুলো আছে, আপনি তো কোনো মাইল ফলককে বাদ দিতে পারবেন না এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আপনি যদি এখন চট্টগ্রামে যান, মানে মাইল ফলক বলতে যেটা বুঝে, আপনি মাইল ফলক যদি বাদ দেন আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন। এই যে প্রজাতন্ত্র দিবসটাকে আপনি বাদ দিয়ে দিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ঘোষণা, মুক্তিযুদ্ধের ঘোষণা, স্বাধীনতার ঘোষণা, এটাকে বাদ দিলে আপনি কি সঠিক পথে চলতে পারবেন? এখানে যেমন আমি আপনাকে বলি, এখানে ডিসেম্বরের 7 তারিখ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে, ঠিক আছে? এটা হ্যাঁ সরি 7 জাতীয় নির্বাচন 7 জানুয়ারি, সরি 7 জানুয়ারি, হ্যাঁ নির্বাচন হয়েছে। 2 তারিখ মার্চে রব্বাইয়ের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 মার্চ 2 মার্চ হ্যাঁ 1970 হ্যাঁ, তো রব্বাইয়ের স্বাধীনতার পতাকা উত্তোলন, এটা একটা মাইল ফলক। তারপরে শাহজাহান সিরাজ সাহেবের কর্তৃক ইশতেহার পাত্র, এটা আরেকটা মাইল ফলক। তারপরে মার্চের 3 তারিখ জাতীয় পরিষদ যে স্থগিত করে দেওয়া হয়েছে, এটা একটা মাইল ফলক। তারপরে আছে আপনার 7ই মার্চ রেস কোর্সে শেখ মুজিবুর রহমান সাহেব যে বক্তব্য দিয়েছিলেন, সেটা একটা মাইল ফলক, তাই না? হ্যাঁ, যুগান্তকারী মাইল ফলক, নিঃসন্দেহে যুগান্তকারী। তারপরে আপনি ইয়াহিয়া খানের এখানে আসা 10 দিন, ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগের যে ক্ষমতার যে আলোচনা, সেটাও একটা ইতিহাসের মাইল ফলক। তারপরে ইয়াহিয়া খান চলে যাওয়ার পরে 25 তারিখের যে ঘটনাগুলি, এটা একটা মাইল ফলক। জিয়া রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণা, মাইল ফলক। এবং তার ফলশ্রুতিতে তো পরবর্তীতে এই যে আমাদের 10 তারিখের যে প্রজাতন্ত্র দিবস আছে। সুতরাং আমাদের কথা হচ্ছে, আপনি ইতিহাসের মাইল ফলককে বাদ দিয়ে আপনার সুবিধা মতো কোনো মাইল ফলক রাখবেন, আবার সুবিধা মতো কোনো মাইল ফলক বাদ দেবেন, সেটা তো আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না, আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য ইতিহাসের মাইল ফলককে আপনাকে সম্মান করতে হবে। শুধু মাইল ফলক না, ঘটনার সাথে জড়িত, এই ঘটনার সাথে জড়িত যারা, তাদের প্রতি সঠিক সম্মান প্রদর্শন করতে হবে এবং এই ঘটনাগুলোকে ইতিহাসের পাতায় সঠিক জায়গায় স্থান দিতে হবে। এটা তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এখানে। সুতরাং আমি মনে করি যে আজকের আলোচনার যে বিষয়টা, আমাদের গুরুত্ব সহকারে প্রজাতন্ত্র দিবসের বিষয়টি আমাদের ধারণ করতে হবে, বুঝতে হবে এবং এই ইতিহাসের মাইল ফলকে প্রত্যেকটি ব্যক্তিকে আমাদের তার সঠিক ঐতিহাসিক জায়গায় স্থান করে দিতে হবে। যেমন আপনি যদি আমেরিকার স্বাধীনতার কথা আপনি চিন্তা করেন, ওখানে হচ্ছে ফাউন্ডিং ফাদার্স বলে একটা বিষয় আছে। ফাউন্ডিং ফাদার্স অর্থাৎ এই যে ইতিহাসের মাইল ফলকের মধ্যে যাদের যে অবদান, আপনি যদি তাদেরকে সবাইকে স্বীকৃতি দেন, আজকে তো মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিভেদ থাকার কোনো কারণ নেই, তাই না? সবাইকে দেন। ফাউন্ডিং ফাদার্স বলে একটা কথা আছে, এটা তো আমরা চিন্তা করতে পারি বাংলাদেশে, অবশ্যই চিন্তা করতে পারি না? যাদের ভূমিকা যেভাবে আছে, তারা তো ফাউন্ডিং ফাদার্স এর জায়গাতে যেতে পারে, তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না। আর ইতিহাসকে যদি আপনি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান, আপনি যদি মুক্তিযুদ্ধকে এটাকে মূলধন হিসেবে
ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতে চান, তাহলে তো সঠিক জায়গায় আপনি সঠিক ইতিহাসও পাবেন না, এবং মুক্তিযুদ্ধের যে আমাদের যে চেতনার জায়গা, যে আকাঙ্ক্ষার জায়গা, যেটা আমাদের ফাউন্ডেশনের জায়গা, তাহলে সেটা তো আমাদের কাছে কারো কাছে এটাকে একটা বিভ্রান্তির মধ্যে রাখার কোনো সুযোগ নেই আমাদের। আপনি চিন্তা করেন, যেদিন এই 10ই এপ্রিল প্রজাতন্ত্র যেদিন আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ, সেদিন কিভাবে হয়েছিল? সেটা একটি নির্বাচিত জনপ্রতিনিধিরা কিন্তু সেটা ঘোষণা করেছে। সেটা শুধুমাত্র যে কোনো কজন নেতা ওখানে দাঁড়িয়েছিল তা না, ওরা কিন্তু নির্বাচিত সবাই, তারা জনগণের ম্যান্ডেট নিয়েছে। কিন্তু একটি নির্বাচিত জনপ্রতিনিধিরা মিলে এই সিদ্ধান্তে এসে সেদিন ঘোষণাটা এসেছিল সেদিন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আইরনি হচ্ছে, আজকে 52-53 বছর পরে আজকে এই দেশে, যেই দেশ সেই দিন প্রজাতন্ত্রের ঘোষণা দিয়েছিল, প্রজাতন্ত্রের ঘোষণার মাধ্যমে যে দেশের আত্মপ্রকাশ ঘটেছিল, আজকে 52-53 বছর পরে সেই দেশে একটি অবৈধ সরকার ক্ষমতা দখল করে বসে আছে। আপনি কন্ট্রাস্টটা দেখেন, জাস্ট 52 বছর পরে সেখানে একটি অবৈধ দখলদার সরকার বসে আছে। এর থেকে আইরনি, এর থেকে দুর্ভাগ্য কোনো দেশের হতে পারে না। এবং এই জন্য যে যারা ক্ষমতা দখল করে বসে আছে, তারা ইতিহাসকেও দখল করার চেষ্টা করছে। কিভাবে দেশ দখল করেছে, যেখানে জনগণের ভোট দখল করেছে, অর্থনীতি দখল করেছে, আজকে ইতিহাস দখল করার পায়তারা করছে তারা। কারণ তাদের যেটাকে মূলধন হিসেবে তারা ব্যবহার করতে চায়, এটা দেশের যে মানুষের হৃদয়ের একটা জায়গা, সম্মানের একটা জায়গা, সেখানে তারা সেটাকে মুগ্ধ করতে চাচ্ছে। কারণ এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করতে গেলে তারা জনগণের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার শুধু কেড়ে নেয় না, প্রত্যেকটি পদে পদে বাংলাদেশের মানুষের প্রত্যেক কিছু তাদেরকে কেড়ে দিতে হবে। এখানে কেউ বাদ করবে না। এই যে বলবে, অনেকে বলেছে বক্তব্যে যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, বাংলাদেশের সম্মানী মানুষদের অপমান করা হচ্ছে, যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা, এই তিনটা বিষয় যেখানে সম্পূর্ণভাবে অনুপস্থিত, যেটার ভিত্তিতে বাংলাদেশের যে প্রজাতন্ত্র দিবসের ঘোষণা এসেছিল, আত্মপ্রকাশ ঘটেছিল, তিনটাই আজকে বা তিনটাই বাংলাদেশে আজকে অনুপস্থিত। এবং শুধু তো তাই না, মানুষের জীবনের নিরাপত্তা বলতে এখন বাংলাদেশে আর কিছু নাই। এই যে আম্বিয়া ভাই বলতেছিল যে ভয়ের কিছু নাই, আসলে তো ভয়ের কিছু থাকার কারণ নেই। একটি স্বাধীন দেশে, স্বাধীন সার্বভৌম দেশে আপনি কেন ভয় পাবেন? আপনি নাগরিক হিসেবে ভয় পাওয়ার তো কিছু নাই, কারণ আপনি তো দেশের মালিক। দেশের মালিক কি ভয় পেতে পারে? কিন্তু আজকে তো বাংলাদেশের সেই অবস্থায় বাংলাদেশ নাই। এবং যারা ক্ষমতায় আছে তাদের বেঁচে থাকার, টিকে থাকার, ক্ষমতায় যাওয়ার, ক্ষমতা দখল করার, অব্যাহতভাবে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা, এবং একমাত্র অস্ত্র হচ্ছে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা নিয়ন্ত্রণে এনে, নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে এনে অব্যাহতভাবে ক্ষমতায় থাকা। 7 তারিখের নির্বাচনে বাংলাদেশের 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। অর্থাৎ তারা এই নির্বাচন ব্যবস্থাকে, এই রেজিমকে প্রত্যাখ্যান করেছে। 95% মানুষ যে বিরোধী দলের ডাকে তারা যায় নাই। আর 5% যারা গেছে, তার মধ্যে প্রায় প্রত্যেকটি দলই বলেছে এটা নির্বাচন গ্রহণযোগ্য হয় না। ওই 5%-এর ভিতরে বলছি আমি, ওরা বলছে হয় নাই। দামি ক্যান্ডিডেট বলছে, সেও বলছে নির্বাচন হয় নাই। আর আওয়ামী লীগ ক্যান্ডিডেট যে পরাজিত হয়েছে নমিনেশন, মনোনয়ন পেয়ে, সেও বলছে হয় নাই। চাইলে একমাত্র প্রধানমন্ত্রী আর কয়েকজন মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে। ওই 5%-এর মধ্যে কিন্তু বৈধতা নিয়ে প্রশ্ন আছে।
এবং আজকে আবার উপজেলা নির্বাচন করতে যাচ্ছে। এবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না, এবার নৌকা বাদ দিয়ে দিচ্ছে। মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই, নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে। অথচ তারাই কিন্তু আইন করছে এই স্থানীয় সরকার নির্বাচনে নৌকা দিয়ে, অর্থাৎ দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। আইনটা কিন্তু বাতিল করে নাই, মাথায় রেখে, আইন কিন্তু বাতিল হয় না, আইন আছে। এই আইন রেখে কিন্তু তারা আবার নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না, কারণ ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই, তারা বয়কট করেছে, তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করতে চাচ্ছে। এখন তার নৌকা নাই, আপনারা আসতে পারেন, আমরা তো নৌকা বাদ দিয়ে দিয়েছি, এখন আপনারা আসতে পারেন। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। আরে নৌকা তো বাদ গেল বুঝলাম, আরে ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে, এবং এই ভোট চুরির প্রকল্পই তো তাদের ক্ষমতার উৎস। এই ভোট চুরির প্রকল্প তাদের ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছে, সেই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় নাই। সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করে আপনারা নির্বাচনে যাবেন না কেন, যাবেন না কেন, যাবেন না কেন? আর এটার কি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে? এটা তো বাংলাদেশের মানুষ 7 তারিখে জবাব দিয়েছে। 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, 5% যারা গেছে তাদের মধ্যে আবার প্রায় সবাই বলছে ভোট হয় নাই। দেশে বিদেশে সব জায়গায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আবার ভোট? যে দেশে কোনো ভোট নাই, যেখানে কোনো নির্বাচন নাই, সেখানে নির্বাচনে যাওয়া না যাওয়ার আলোচনা কিভাবে আসে আমার মাথায় ঢুকে না। এই আলোচনায় বা আসে কি করে? আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী আছে বলে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে তো তাহলে তো মানুষ ভোট দিতে পারবে না। আপনি চিন্তা করে, এখনো কিছু লোক আছে যাদের মতিভ্রম, হ্যাঁ, উচ্ছিষ্টভোগী, সুবিধাভোগী, দেশের মানুষকে তারা বিক্রি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। সুতরাং যেই দেশে কোনো ভোট নাই, সেই দেশে ভোট কেন্দ্রে যাওয়ার, ভোটে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। যেখানে কোনো কন্টেস্টেন্ট নাই, যেখানে কোনো পার্টিসিপেশন নাই, সেখানে আবার কিসের ভোট? সুতরাং এই যে উপজেলা আরেকটা বাংলাদেশের মানুষকে একটা কি বলবো ইয়ের দিকে নিয়ে যাচ্ছে, একটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে ভোটের নামে। প্রহসন বলতে খুব কম হয়, যে না প্রহসন শব্দটা ব্যবহার করতে ইচ্ছা হচ্ছে না। যেখানে ভোটে নাই সেখানে প্রহসন হবে কোত্থেকে? ভোট হলে না প্রহসন হইতে পারবে? ভোট বলে কিছু নাই। যেখানে একটা প্রকল্পের মাধ্যমে সমস্ত জাতিকে আজকে তারা ইয়ে করে রেখেছে, কি বলে, জিম্মি করে রেখেছে। তো তাই আজকে একটা সুখবর হচ্ছে, যেটা অনেক বক্তারা বলেছেন, ভালো খবর হচ্ছে, বাংলাদেশের মানুষ 7 তারিখ তাদের অবস্থান পরিষ্কার করেছে। দ্বিতীয় সুখবর হচ্ছে, আমরা যারা বিরোধী দলে আছি আমাদের ঐক্য অটুট আছে, আমাদের ঐক্য অটুট আছে, বিএনপির ঐক্য অটুট আছে। ভাঙার চেষ্টা কোনো কিছু বাকি নাই। টাকা পয়সা থেকে, ভয়ভীতি থেকে, মানে জেল জুলুম থেকে, নিপীড়ন নির্যাতন থেকে সব চেষ্টা করা হয়েছে। বিরোধী দলের নেতা কর্মীরা রাস্তায় রাস্তায় ধান খেতে ঘুমিয়েছে, বেড়িবাদে ঘুমিয়েছে, কিন্তু কম্প্রোমাইজ করে নাই। বিরোধী দলের নেতারা কেউ কম্প্রোমাইজ করে নাই। আমাদের 31 দফা যেটা আমরা ঐক্যবদ্ধভাবে দিয়েছি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চলমান আন্দোলনের ফসল হিসেবে এটা একটা আউটকাম। কিন্তু আমাদের যে 31 দফা আমরা সবাই মিলে দিয়েছি, অর্থাৎ মুক্তিযুদ্ধের এই যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এটার প্রতিফলন ঘটিয়ে আমরা সবাই মিলে
অনেকে বলেছে মিনিমাম কিছু জায়গায় আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি, কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা 31 পয়েন্টে আমরা দিয়েছি, জাতির সামনে তুলে ধরেছি। এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে এই 31 দফার মাধ্যমে। 31 পয়েন্ট, দফা তো বলবো না, আমি তো 31 দফা বলতে পারি, ঠিক আছে। তো সুতরাং এটা হচ্ছে সুখবর, আমাদের অবস্থাতে কোনো পরিবর্তন হয় নাই। অনেকে বলছে যে আন্দোলন আবার হবে নাকি, কবে শুরু হবে? আমি তো আন্দোলন থামলো কবে? আন্দোলন থামলো কবে? আন্দোলন চলমান আছে। এই আন্দোলন তো হালুয়া রুটির আন্দোলন ছিল না, এমপি মন্ত্রীর আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলন, ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন, মানবাধিকার ফিরে পাওয়ার আন্দোলন, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন, গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন, জীবনের নিরাপত্তা ফিরে পাওয়ার আন্দোলন, মুক্তবাজার অর্থনীতিতে সকল মানুষের সকল সমান অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। সুতরাং এই আন্দোলন চলমান আছে, চলমান থাকবে, এবং আমি নিশ্চিত বাংলাদেশের 95% মানুষ এই আন্দোলনের পক্ষে রায় দিয়েছে। আর আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ আছি, সলিড রক ঐক্যবদ্ধ আছি আমরা সবাই। এই আন্দোলন তো ফেল হওয়ার কোনো সুযোগ নাই। জোর করে ক্ষমতা দখল এক জিনিস, বাংলাদেশের মানুষের কাছে আমরা রাজনৈতিকভাবে জয়ী হয়েছি, নৈতিকভাবে জয়ী হয়েছি, বাংলাদেশের মানুষও নৈতিকভাবে জয়ী হয়েছে। ক্ষমতা দখল প্রক্রিয়াতে অনেক কিছু, কালকে তো ওই মার্শাল দিয়ে তো অনেকে ক্ষমতা দখল করেন না, এটা আরেকটা প্রক্রিয়া আর কি। ওরা একটা প্রক্রিয়া দিয়ে ক্ষমতা দখল করেছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা পরাজিত হয়েছে। তো সুতরাং আজকে বাংলাদেশের মানুষের যে অর্থনৈতিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থিক ছিল, কিন্তু অর্থনৈতিক মুক্তি কিন্তু, যে পশ্চিমারা আমাদেরকে লুটপাট করেছে, আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য আরেকটা ছিল। আজকের স্বাধীনতা 52-53 বছর পরে ওই 22 পরিবারের জায়গায় বাংলাদেশে আর কিছু পরিবার সৃষ্টি হয়েছে। তারা সম্পদ পুঞ্জীভূত করছে, লুটপাট করছে, বিদেশে টাকা পাচার করছে, তার পরিশোধ করছে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে। তারা বিদ্যুতের ফিক্সড চার্জ দিয়ে টাকা লুটপাট করছে, বাংলাদেশের মানুষ উচ্চ বিদ্যুৎ মূল্য দিতে হচ্ছে। তারা গ্যাস লুটপাট করছে, গ্যাসের আমদানি করে বাংলাদেশের মানুষকে দিতে হচ্ছে, পানির মূল্য দিতে হচ্ছে। তারা সিন্ডিকেট করে লুটপাট করছে, বাংলাদেশের মানুষ উচ্চ মূল্য দিয়ে তাদের জীবনযাত্রার মান আজকে নিম্ন গতি। আজকে অনেক বেশি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। তারা ব্যাংক লুটপাট করছে,